জামায়াতকে কেন হালকাভাবে নিচ্ছেন না তারেক রহমান? রাজনৈতিক বাস্তবতা, কৌশল ও ক্ষমতার হিসাব। বাংলাদেশের রাজনীতিতে নতুন হিসাব নিকাশ। বাংলাদেশের রাজনীতিতে প্রতিদিন নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে। দেশের দুই প্রধান রাজনৈতিক ধারা ইতোমধ্যে তাদের পরবর্তী নির্বাচনী কৌশল নির্ধারণে ব্যস্ত। দেশের ভেতর ও বাইরের রাজনৈতিক টানাপোড়েন, অস্থিরতা, পরিবর্তনশীল মাঠ পরিস্থিতি সবকিছু মিলিয়ে একটি বড় প্রশ্ন এখন আলোচনায় উঠে এসেছে। তারেক রহমান কেন জামায়াতকে হালকাভাবে নিচ্ছেন না? এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, ভোটের রাজনীতি, আন্তর্জাতিক সংযোগ এবং প্রতিপক্ষকে মোকাবেলা করার কৌশল। জামায়াতকে নিয়ে বিএনপির কৌশল বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। কখনো দূরত্ব বজায় রাখা, কখনো নীরব সমঝোতা, আবার কখনো যৌথ আন্দোলন। এই তিন ধারার মিশ্র অবস্থানে দলটি বহু বছর ধরে চলেছে। কিন্তু সাম্প্রতিক সময় তারেক রহমানের বক্তব্য, শরীরী ভাষা এবং সাংগঠনিক সিদ্ধান্তে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তিনি জামায়াতকার আগের মতো সাধারণ অংশীদার হিসেবে দেখছেন না, বরং একটি সম্ভাব্য ঝুঁকি, আবার একই সঙ্গে সম্ভাব্য প্রয়োজনীয় শক্তি, দুই দিক থেকেই মূল্যায়ন করছেন। জামায়াতের রাজনৈতিক ভিত্তি এখনও একটি বাস্তবতা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জামায়াত বিতর্কিততা অস্বীকার করার উপায় নেই। তবে দেশজুড়ে তাদের সংগঠন কাঠামো, মাদ্রাসা ভিত্তিক নেটওয়ার্ক, সামাজিক প্রভাব এবং বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর ভেতরে গড়ে ওঠা প্রভাব, এই সবই এখনও টিকে আছে। অনেকে মনে করেন সরকারি নিষেধাজ্ঞা, বিচারের ধারা এবং রাজনৈতিক সংকোচনের পরেও জামায়াত পুরোপুরি ভেঙে পড়েনি, বরং সংগঠনটি নিজেদের পুনর্গঠিত করেছে অন্য পদ্ধতিতে। তারেক রহমান জানেন, মাঠ রাজনীতিতে জামায়াতকে সম্পূর্ণ বাদ দিলে একটি বড় ভোট ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে হারাতে হবে। বিএনপি দীর্ঘদিন ধরেই একটি বিস্তৃত জোট রাজনীতির উপর নির্ভর করেছে, যেখানে জামায়াত একটি পরিমাপযোগ্য ভূমিকা রেখেছে। যদিও প্রকাশ্যে উভয় দলের সম্পর্ক কখনো কখনো দূরত্বপূর্ণ দেখায়, বাস্তব রাজনীতিতে উভয়ই একে অন্যের প্রয়োজনীয়তা জানে। আন্দোলনমুখী রাজনীতিতে জামায়াতের ভূমিকা। বাংলাদেশের আন্দোলনভিত্তিক রাজনীতিতে জামায়াত বরাবরই সক্রিয়। অন্য দলগুলো যখন গা ছাড়া মনোভাব নিয়ে মাঠে নামে, জামায়াত তখন তুলনায় বেশি সংগঠিতভাবে কর্মসূচি পালন করে থাকে। তারেক রহমানের কাছে বিষয়টি খুবই স্পষ্ট যে কোনো ধরনের গণ অভ্যুত্থান, বৃহৎ আন্দোলন বা দীর্ঘমেয়াদী চাপ তৈরির জন্য জামায়াত একটি বড় শক্তি হতে পারে। বিএনপির নেতাকর্মীরা অনেক জায়গায় হামলা, মামলা, গ্রেফতারের বিভাজনের কারণে দুর্বল হয়ে আছে। অর্থাৎ আন্দোলনে একমাত্র নির্ভরশীল হওয়ার মতো অবস্থানে সবসময় থাকে না। সুতরাং জামায়াতকে পুরোপুরি দূরে ঠেলে রাখা তারেক রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ মনে করেন। আন্তর্জাতিক প্রেক্ষাপটে হিসাব নিকাশের নতুন সমীকরণ। বিশ্ব রাজনীতিতে পরিবর্তন আসছে। মধ্যপ্রাচ্যের একাংশে আবারও ইসলামপন্থী রাজনৈতিক ধারার প্রতি সহনশীলতা তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়াতেও কিছু দেশের ক্ষেত্রে ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনার পরিবেশ তৈরি হয়েছে। তারেক রহমান দীর্ঘদিন বিদেশে অবস্থান করার আন্তর্জাতিক প্রবণতাগুলো তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। অনেক বিশ্লেষক মনে করেন তিনি বুঝতে পারছেন যে ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক মধ্যস্থতায় যদি বাংলাদেশে অন্তর্বর্তী সরকার বা আলোচনাভিত্তিক সমাধানের সুযোগ তৈরি হয়, সেক্ষেত্রে জামায়াতকে হালকাভাবে নিলে জটিলতা তৈরি হবে। জামায়াত বিভিন্ন লবিং গ্রুপের সঙ্গে সম্পর্ক রেখে চলে। এই সম্পর্ক কখনো কখনো বিএনপির জন্য লাভজনক হতে পারে। তাই তারেক জামায়াতকে পুরোপুরি প্রত্যাখ্যানের ঝুঁকি নিতে চান না। জামায়াতের স্বাধীন রাজনীতি বিএনপির জন্য হুমকি হতে পারে। তারেকের অন্যতম বড় উদ্বেগ, জামায়াত যদি বিএনপি থেকে দূরত্ব তৈরি করে আলাদা রাজনৈতিক অবস্থান নেয়, তাহলে বিরোধী শিবিরে ভাঙন তৈরি হবে। জামায়াতের একটি সুসংগঠিত কোর ভোটার আছে। এই ভোটারদের অনেকেই বিএনপির সঙ্গে সুসম্পর্ক থাকা অবস্থায়ও ধীরে ধীরে বিরক্ত হয়ে উঠেছে। যদি জামায়াত স্বাধীনভাবে নির্বাচনে অংশ নেয় বা নতুন জোট গঠন করে, তাহলে বিরোধী ভোট ব্যাপকভাবে ছিন্নভিন্ন হয়ে যেতে পারে। এই সম্ভাবনা তারেক বেশ গুরুত্ব সহকারে বিবেচনা করেন। তাই তিনি চান জামায়াতকে দূরে রাখা যাবে, কিন্তু শত্রুতে পরিণত করা যাবে না। জামায়াতের অতীত ভুল, বিএনপির বর্তমান প্রয়োজন, দুইয়ের সমন্বয়ে তারেকের কৌশল।
জামায়াত তার অতীত ভাইলেসের মতো বহন করে, দেশের বড় অংশ তাদের যুদ্ধপরাধ বিষয়ক ইতিহাস ভুলে যায়নি। এই বাস্তবতা স্বীকার করেই তারেক জানেন, প্রকাশ্যে জামায়াতের পক্ষে দাঁড়ানো মানে আন্তর্জাতিক চাপ, দেশের ভেতর ক্ষোভ এবং আওয়ামী লীগের বিস্তৃত প্রচার মেশিনের কাছে সহজ টার্গেটে পরিণত হওয়া। তাই তিনি একটি মিশ্র কৌশল নিয়েছেন: প্রকাশ্যে দূরত্ব, বাস্তবের সমঝোতা, আন্দোলনে নীরব সহযোগিতা, নির্বাচনে কৌশলগত অংশীদার। এই কৌশলটিকে অনেকে বলেন দ্বৈত কূটনীতি, যেখানে দুই দিকই বাঁচানো হয়। জামায়াত এখনও কিংমেকার ভূমিকায় যেতে চায়। জামায়াত বোঝে সরাসরি ক্ষমতায় যাওয়ার সুযোগ হয়তো এখনই নেই, কিন্তু তারা চায় যে কোনো জাতীয় পরিবর্তনে তারা একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পাক। এই অবস্থানে জামায়াত যদি এমন ভূমিকা নিতে পারে, তাহলে ভবিষ্যতে যে কোনো ক্ষমতার ভাগাভাগি বা নীতি নির্ধারণে তাদের প্রভাব থাকবে। তারেক রহমান এটাও বোঝেন, জামায়াতকে সম্পূর্ণ হালকাভাবে নিলে তারা হয়তো তৃতীয় শক্তি হিসেবে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। এই পরিস্থিতি বিএনপির জন্য বিপজ্জনক হতে পারে। জামায়াতের তরুণ নেতৃত্ব এখন বেশি সংগঠিত। যদিও পুরনো নেতৃত্ব অনেকটা নিষ্ক্রিয়, নতুন প্রজন্মের জামায়াত সমর্থকরা ডিজিটাল মাধ্যম ও তৃণমূল সংগঠনকে ব্যবহার করে নতুনভাবে সক্রিয় হচ্ছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। বিএনপির তরুণ প্রজন্ম যেখানে সংগঠনী বিভাজন, কর্মসূচি অনিশ্চয়তা, মামলা হাজত এসব কারণে অনেকটা দুর্বল, সেখানে জামায়াতের তরুণরা তুলনামূলকভাবে বেশি মানসিকভাবে প্রস্তুত। তারেক রহমান জানেন, ডিজিটাল যুগে তথ্যযুদ্ধ এবং রাজনৈতিক ম্যান্ডেট অর্জনে তরুণদের ভূমিকা বড়। তাই এই সংগঠিত গ্রুপকে পাশে পাওয়া রাজনৈতিক ঘরানায় একটি বড় সম্পদ।